আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ সামরিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন। এদিকে গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 7 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে হামলার লক্ষ্য ছিল হামাস কমান্ডাররা। তবে বেসামরিক হতাহতের ঘটনায় গাজায় মানবিক সংকট নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। অন্যদিকে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থান অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না এবং নতুন কোনো আলোচনাও নির্ধারিত হয়নি। তিনি আরও দাবি করেছেন হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পূর্ণ মাত্রায় কার্যকর রয়েছে এবং মাইন সরিয়ে ফেলা হয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন ইরানের শর্তে আলোচনায় বসতে অনুনয় করছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইরান সামুদ্রিক যান চলাচল লক্ষ্য করে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একটি ক্ষেপণাস্ত্র আমিরাতের আঞ্চলিক জলসীমায় পড়েছে, অন্যটি সাগরে জলসীমার বাইরে পতিত হয়েছে। এতে উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন ইরানের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না এবং নতুন কোনো বৈঠকও নির্ধারিত হয়নি। একই দিন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মানচিত্র প্রকাশ করেন যেখানে হরমুজ প্রণালীকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। ট্রাম্প জানান ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ পুরোপুরি কার্যকর রয়েছে এবং হরমুজ প্রণালী খোলা ও সচল আছে। তার দাবি প্রণালীর সব জলমাইন সরিয়ে ফেলা বা বিস্ফোরণে ধ্বংস করা হয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছিল, যদিও ট্রাম্প আপাতত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে ইরান বলছে যুক্তরাষ্ট্র তাদের বন্দর অবরোধ প্রত্যাহার, তেল নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা সম্পদ ছাড় এবং যুদ্ধের ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন সমঝোতা স্মারকে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রণালী খোলা হবে না। এদিকে কাতার জানিয়েছে ইরান ও ওমানের মধ্যে হরমুজ নিয়ে সমঝোতা হলে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা পুনরায় শুরু করা সহজ হবে। উত্তেজনার মধ্যে ট্রাম্প ওমানের বিরুদ্ধেও কঠোর হুমকি দিয়েছেন। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির পৃষ্ঠপোষকতায় পরিচালিত কথিত সাইবার চুরির অভিযানের অভিযোগে ইরানের 17 নাগরিকের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে অভিযুক্তরা ইরান ভিত্তিক মাবনা ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত এবং তারা যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের শত শত বিশ্ববিদ্যালয়, কোম্পানি ও সরকারি সংস্থাকে লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছে। মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ হ্যাকাররা 144টি মার্কিন ও 178টি বিদেশি বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কে অনুপ্রবেশ করে 31 টেরাবাইটের বেশি একাডেমিক তথ্য ও মেধাস্বত্ব চুরি করেছে। এছাড়া কয়েক ডজন কোম্পানি এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সরকারি সংস্থাও তাদের হামলার লক্ষ্য ছিল। বিচার বিভাগের দাবি এসব সাইবার অনুপ্রবেশের অনেকগুলো ইরানের আইআরজিসি এবং দেশটির বিভিন্ন সরকারি ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক গ্রাহকের হয়ে পরিচালিত হয়েছিল। অভিযুক্ত 17 জনের মধ্যে 9 জনের বিরুদ্ধে 2018 সালেই অভিযোগ আনা হয়েছিল। নতুন অভিযোগপত্রে আরও 8 জনকে আসামি করা হয়েছে। মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য দীর্ঘদিন ধরে চলা এই সাইবার কার্যক্রমের মাধ্যমে বিপুল পরিমাণ গবেষণা, প্রযুক্তিগত তথ্য ও মেধাস্বত্ব সংগ্রহ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। মঙ্গলবার ইউএই প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানায় একটি ক্ষেপণাস্ত্র আমিরাতের আঞ্চলিক জলসীমার ভেতরে এবং অন্যটি ভূখণ্ডের বাইরে গিয়ে পড়ে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে যে কোনো হুমকি মোকাবেলা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় ইউএই সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এর আগে একই দিন ইউএই কর্তৃপক্ষ একটি আগত ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথাও জানিয়েছিল। তবে ইরান ইউএইর এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন এমন অভিযোগ প্রতিবেশী সুলভ সম্পর্ক, আঞ্চলিক আস্থা বৃদ্ধি এবং উত্তেজনা কমানোর চলমান প্রচেষ্টার পরিপন্থী। তিনি বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের অব্যাহত কর্মকাণ্ডে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একই সঙ্গে অতীতে সংঘটিত বিভিন্ন
ফলস ফ্ল্যাগ অভিযানের প্রসঙ্গ তুলে বাঘাই আঞ্চলিক দেশগুলোকে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ না করার আহ্বান জানান। তেহরানের দাবি, এ ধরনের অভিযোগ আঞ্চলিক নিরাপত্তাহীনতা আরও বাড়াতে পারে এবং পারস্পরিক আস্থা ও উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনা ও দেশের অভ্যন্তরীণ জ্বালানি সংকটের মধ্যে কাতারের সঙ্গে জ্বালানি ও আর্থিক সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল দুদিনের সরকারি সফরে দোহা গেলে কাতারের জ্বালানি মন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি ও অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল কুয়ারির সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি জ্বালানি ও আর্থিক খাতে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়। আলোচিত বিষয়গুলো বাস্তবায়নে দুই দেশ যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে। এদিকে বাংলাদেশ বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ সংকটের মুখে রয়েছে। বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালগুলোর রক্ষণাবেক্ষণ জটিলতা এবং অভ্যন্তরীণ উৎপাদন কমে যাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়েছে। বাংলাদেশ মধ্যপ্রাচ্যের উপর জ্বালানি আমদানিতে ব্যাপকভাবে নির্ভরশীল। দেশের প্রায় ৯৫% জ্বালানি তেল এবং ৩০% গ্যাস এই অঞ্চল থেকে আসে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল এবং বিশ্বের প্রায় ২০% এলএনজি বাণিজ্য পরিচালিত হয়। ইরানের অবরোধের কারণে এই সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে কাতারের সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়ানোকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে বাংলাদেশ। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠের হোটেল অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের একেবারে ঢিলছোড়া দূরত্বে কিভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। মধ্য কলকাতার নিউ মার্কেট থানা এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের ওই ৫তলা হোটেলে গতকাল মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ৯ বাংলাদেশি। আহত হয়েছেন আরও ৬ জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত ২টা নাগাদ ওই ৫তলা হোটেলের ৩ তলায় প্রথম আগুন লাগে। মুহূর্তের মধ্যেই পুরো তলা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘুমে আচ্ছন্ন থাকায় অগ্নিকাণ্ডের বিষয়টি টের পাওয়ার আগেই ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসতে থাকে বিভিন্ন কক্ষের বাসিন্দাদের। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ধোঁয়ার উৎস সন্ধান করে প্রাথমিক উদ্ধার কাজে হাত লাগান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। কিন্তু ততক্ষণে বড় ক্ষতি হয়ে গেছে। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা ৯ জনকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন তারা। মৃত ৯ জনের নাম পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আজ বুধবার তাদের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। একের পর এক বেআইনি হোটেলের এই অনিয়ম আর কত প্রাণ কাড়বে, এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিজান অঞ্চলের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি রিফাইনারিতে কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তারা। মঙ্গলবার হুথি নিয়ন্ত্রিত সানা নিউজ এজেন্সিকে দেয়া এক বিবৃতিতে গোষ্ঠীটির একটি সামরিক সূত্রে দাবি করে। সূত্রটি জানায়, উত্তর ইয়েমেনের সাদ ও হাজ্জাহ প্রদেশের আকাশ সীমায় সৌদি আরবের কথিত লঙ্ঘনের জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে। হুথিদের দাবি, হামলায় ব্যবহৃত ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। তবে হামলায় রিফাইনারির কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। হুথিদের এই দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে হামলার সত্যতা বা ক্ষয়ক্ষতির মাত্রা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইয়েমেনের যুদ্ধ এবং আঞ্চলিক উত্তেজনার মধ্যে হুথিরা অতীতেও সৌদি আরবের তেল স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। জিজান সৌদি আরবের ইয়েমেন সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ একটি অঞ্চল হওয়ায় সেখানে হামলার দাবি নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াতে পারে। ভারতীয় সরকারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টি আন্দোলন এবার সরকারি স্কুলের দুরবস্থা ও শিক্ষা খাতে সংস্কারের দাবিকে সামনে এনেছে। সংগঠনটি সমর্থকদের নিজ নিজ এলাকার সরকারি স্কুলের অবস্থা পর্যালোচনা ও প্রতিবেদন তৈরির আহ্বান জানিয়েছে। জুলাইয়ে দিল্লিতে ৩৭ দিনের অবস্থানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে চাপ সৃষ্টি করার দাবি করে সংগঠনটি। তবে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় এই কর্মসূচিকে ঘিরে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ১৩ আগস্ট ২৬ বছর বয়সী আব্দুল হাফিজ নিজের গ্রামের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরে তিনি অভিযোগ করেন, বিজেপির স্থানীয় কর্মীরা তার বাড়িতে গিয়ে তাকে ও তার বাবা মোহাম্মদ মাফিককে মারধর করেন। ২ দিন পরে ৫১ বছর বয়সী মাফিক আহত অবস্থায় মারা যান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
হামলাকারীদের অপরাধী উল্লেখ করে তাদের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বাবাকে হারিয়েও হাফিজ বলেছেন, ন্যায় বিচার ও সরকারি শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি থেকে তারা সরে যাবেন না। সিজেপি এর দাবি, দেশের বহু সরকারি স্কুল দীর্ঘদিন ধরে অর্থ সংকট, অব্যবস্থাপনা ও অবকাঠামোগত সমস্যায় ভুগছে। সংগঠনটি এখন এই শিক্ষা সংকটকেই মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনের নতুন প্রধান ইস্যু হিসেবে সামনে আনতে চায়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি। এই মাটি আমার, এই জমিন আমার।